আজকের আমাদের টপিক হচ্ছে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে আদালতের এখতিয়ার। অর্থাৎ কোনো একটি অপরাধ সংঘটিত হলে সে অপরাধটি কোন আদালত বিচার করবে সে ব্যাপারে এই টপিকে আমরা শিখব। প্রথমেই 177 ধারায় বলা হয়েছে অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান। অত্র ধারা মতে প্রত্যেকটি অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয় সে আদালত কর্তৃক এর অনুসন্ধান ও বিচার হবে। বিষয়টি কীরকম দেখেন, যে একটি অপরাধ সংঘটিত হলো, তো সেই অপরাধের যে স্থান, অর্থাৎ যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে সেই স্থানটি যে আদালতের স্থানীয় সীমার ভিতরে রয়েছে, অর্থাৎ প্রাথমিক আদালতে অনুসন্ধান ও বিচার হবে। তাহলে এখানে আমরা একটি বিষয় শিখলাম যে অপরাধটি যেই আদালতের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয়েছে ওই আদালত হচ্ছে ওই অপরাধের জন্য প্রাথমিক আদালত। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, 177 ধারায় যাই থাকুক না কেন সরকারি নির্দেশক্রমে যে কোনো জেলার দায়রা বিভাগ মামলাটি বিচার করতে পারবে। একটু আগে আমরা শিখলাম যে যে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে অপরাধটি ঘটবে সে আদালতই বিচার করবে, অর্থাৎ প্রাথমিক আদালত বিচার করবে। তবে এখানে 178 ধারায় বলে দেওয়া হয়েছে সরকার চাইলে, অর্থাৎ সরকার যদি আদেশ দেয় তাহলে সরকারের নির্দেশক্রমে যে কোনো জেলার দায়রা আদালত মামলাটির বিচার করতে পারবে। অর্থাৎ অপরাধ বাংলাদেশের যেখানেই সংঘটিত হোক না কেন যদি সরকার আদেশ করে তাহলে বাংলাদেশের যে কোনো জেলার দায়রা আদালত ওই অপরাধটির বিচার করতে পারবে। ধারা 178 অনুযায়ী এটি পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তারপরে 179 ধারায় বলা হয়েছে অপরাধ সংগঠনের জেলায় বা পরিণাম ঘটার স্থানে বিচার। অপরাধ যেখানে সংঘটিত হয় এবং অপরাধের পরিণাম যেখানে ঘটে সেই স্থানের আদালত অপরাধের বিচার করবেন। অর্থাৎ উভয় আদালতের যে কোনো একটি আদালতে অপরাধের অনুসন্ধান ও বিচার করা যাবে। এই বিষয়টি হচ্ছে এরকম যে অপরাধটি সংঘটিত হয়েছে একটি স্থানে আর পরিণাম ঘটেছে আরেকটি স্থানে। আমি যদি কয়েকটি উদাহরণ দিই তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আমি 4টি উদাহরণ নিয়ে আলোচনা করেছি। এই 4টি উদাহরণ এতই সহজ যে আপনারা একবার শুনলেই খুব পরিষ্কার বুঝতে পারবেন। তারপরও আমি একটু টাচ করে দিব। প্রথম উদাহরণে বলা হয়েছে তাপস এ নামক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আহত হইল এবং বি নামক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে মৃত্যুমুখে পতিত হইল। তাপসের প্রাণনাশ করিবার অপরাধের অনুসন্ধান বা বিচার এ বা বি আদালতে হইতে পারিবে। আচ্ছা, বিষয়টি দেখেন, তাপস আহত হয়েছে একটি এলাকায়, সে এলাকাটি হচ্ছে এ নামক আদালতের এখতিয়ারের ভিতরে, আর সে মারা গিয়েছে বি নামক আদালতের এখতিয়ারের ভিতরে। এখন ঘটেছে এক জায়গায় আর পরিণাম ঘটেছে আরেক জায়গায়। এই যে দুটি জায়গা, এই দুটি জায়গার যে কোনো আদালতই এই মামলার অনুসন্ধান করতে পারবে ও বিচার করতে পারবে। 2 নম্বর উদাহরণ বলা হয়েছে তাপস এ আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আহত হইল এবং বি আদালতের স্থানীয় সীমার মধ্যে 10 দিন, সি আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আরও 10 দিন শারীরিক যন্ত্রণা ভোগ করল এবং তার দৈনন্দিন কাজ করিতে পারিল না। তাপসকে গুরুতর রূপে আহত করিবার অপরাধের অনুসন্ধান বা বিচার এ বি বা সি আদালতে হইতে পারিবে। আচ্ছা, এখানে হচ্ছে 3টি জায়গা। এ নামক আদালতের এখতিয়ারের ভিতরে তাপস আহত হয়েছে, বি নামক আদালতের এখতিয়ারের ভিতরে সে 10 দিন ছিল, সেখানে সে শারীরিক যন্ত্রণা ভোগ করেছে। তারপরে সে আরেক এলাকায় গিয়েছে, সেখানে সি নামক আদালতের এখতিয়ার রয়েছে, সেখানেও সে আরও 10 দিন শারীরিক যন্ত্রণা ভোগ করেছে এবং তার স্বাভাবিক কাজকর্ম সে করতে পারেনি। তো এই যে তাপস গুরুতর রূপে আহত হয়েছে এই অপরাধের জন্য অনুসন্ধান বা বিচার এই 3টি স্থানের আদালতই চাইলে করতে পারবে, অর্থাৎ 3টি আদালতের যে কোনো একটি আদালত করতে পারবে। 3 নম্বর উদাহরণে বলা হয়েছে তাপসকে এই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে জখম করিবার ভীতি প্রদর্শন করা হইল এবং তদ্বারা বি আদালতের এখতিয়ারাধীন ভীতি প্রদর্শনকারীর নিকট সম্পত্তি হস্তান্তর করিতে প্ররোচিত করা হইল। তাপসের নিকট হইতে বলপূর্বক সম্পত্তি আদায় করিবার অপরাধের অনুসন্ধান বা বিচার এ বা বি আদালতে হইতে পারিবে। আচ্ছা, এই বিষয়টি খুব সহজ। দেখেন, তাপসকে কি করা হয়েছে, জখম করার ভয় দেখানো হয়েছে যে তুমি যদি সম্পত্তি প্রদান না করো তাহলে তোমাকে জখম করা হবে। তো এই যে তাকে ভয়টি দেখানো হয়েছে, এই ভয়টি দেখানো হয়েছে যে স্থানে, সেই স্থানটি এ নামক আদালতের এখতিয়ারের ভিতরে রয়েছে আর তাকে
যে ভয় দেখানো হয়েছে যে তুমি অমুক ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করবে, তো অমুক ব্যক্তি রয়েছে আরেকটি আদালতের এখতিয়ারের ভিতরে, বি আদালতের এখতিয়ারের ভিতরে ওই ব্যক্তি রয়েছে। তো এখানে দুটি স্থান, তাপসের নিকট হইতে এই যে বলপূর্বক সম্পত্তি আদায় করা হবে, তো এই অপরাধের বিচারের জন্য এই দুটি স্থানের যে কোনো একটি আদালত চাইলে অনুসন্ধান ও বিচার করতে পারবে। 4 নম্বর উদাহরণে বলা হয়েছে তাপস ঢাকায় আহত হইল এবং ইহার ফলে চট্টগ্রামে মারা গেল। দেখেন, তাপস ঢাকায় আহত হয়েছে এবং চট্টগ্রামে গিয়ে সে মারা গিয়েছে। এখন এইখানে এই অপরাধের জন্য অনুসন্ধান ও বিচার করতে পারবে ঢাকার আদালতও করতে পারবে অথবা চট্টগ্রামের আদালতও করতে পারবে। তারপরে 183 ধারায় বলা হয়েছে ভ্রমণকালে সংগঠিত অপরাধ। অত্র ধারা মতে ভ্রমণকালে সংগঠিত অপরাধ যে আদালতের এখতিয়ারের মধ্যে সংগঠিত হয় সে আদালতে অনুসন্ধান বা বিচার করা যাবে। যদি আদালত কর্তৃক এখতিয়ার নির্ধারণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে যে সকল আদালতের এখতিয়ারের মধ্যে দিয়ে অতিক্রম করা হয়েছে সে সকল আদালতের যে কোনো একটিতে অনুসন্ধান ও বিচার করা যাবে। আচ্ছা, এই বিষয়টিও খুব সহজ, আপনারা সহজেই বুঝতে পারবেন। ভ্রমণকালে সংগঠিত অপরাধ অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন, আপনি ভ্রমণ করছেন, তখন যদি অপরাধ সংগঠিত হয়। আমি যদি একটু উদাহরণ দিই, আপনারা খুব পরিষ্কারভাবে বুঝবেন। ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময় ধরেন আপনি ট্রেনে করে যাচ্ছেন, তো অনেক সময় এরকম হয় যে চিটাগং যেতে যেতে রাস্তার ভিতরে যখন আপনি ট্রেন দিয়ে যাচ্ছেন তখন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ট্রেনের দিকে ঢিল ছুঁড়ে মারে। আবার দেখা যায় যে ট্রেনটি যখন চলছে তখন ট্রেনের ছাদ থেকে নেমে এসে যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের মালামাল চুরি করা হয়। তো এই যে কাজগুলো করা হচ্ছে এই দুটি অপরাধ। যদি প্যাসেঞ্জারের মালামাল চুরি করা হয় সেটিও অপরাধ, আবার যদি কেউ দূর থেকে ট্রেনে ঢিল ছুঁড়ে মারে এবং সেই ঢিল যদি কারো মাথায় লাগে, মাথায় তার ফেটে যাবে, সে আহত হবে, সো এটিও অপরাধ। তো এই অপরাধ যদি করা হয় তাহলে এটি হচ্ছে ভ্রমণকালে সংঘটিত অপরাধ। এবং এই অপরাধের বিচার কোন আদালত করবে? ট্রেনটি যখন চলছে এবং ট্রেনটিতে যখন অপরাধটি সংঘটিত হলো ঠিক ওই মুহূর্তে সেই ট্রেনটি যে আদালতের এখতিয়ারের মধ্যে ছিল সে আদালত উক্ত অপরাধের বিচার করতে পারবে। এখন যদি এমন হয় যখন অপরাধটি ঘটেছে, অর্থাৎ যখন প্যাসেঞ্জারের মালামাল চুরি হয়েছে বা কারো মাথা ফেটে গিয়েছে, তখন ট্রেনটি কোন স্থানে ছিল এটি আসলে মনে রাখা যায়নি, এটি বোঝা যায়নি, কেউ বলতে পারছে না যে ট্রেনটি কোথায় ছিল যখন প্যাসেঞ্জারের মাথা ফেটেছিল। তো যদি এরকম হয় যে কনফিউশন তৈরি হয় যে ট্রেনটি আসলে কোথায় ছিল এবং কোন আদালতের এখতিয়ারের ভিতরে ছিল, এই ব্যাপারে যদি কনফিউশন তৈরি হয় তখন ট্রেনটি যেই সকল আদালতের এখতিয়ারের ভিতর দিয়ে ট্রেনটি এসেছে অর্থাৎ অতিক্রম করে এসেছে সেই আদালতগুলোর যে কোনো একটি ওই অপরাধের বিচার করতে পারবে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, এখতিয়ারগত সন্দেহের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবেন যে কোন আদালতে অনুসন্ধান বা বিচার কার্য অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে এখতিয়ারের ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে। তো যদি এরকম কনফিউশন তৈরি হয় তাহলে সিদ্ধান্ত দিবে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ বলে দিবে যে কোন আদালতে বিচার কার্য ও অনুসন্ধান অনুষ্ঠিত হবে। তো এই বিষয়টি বলে দেওয়া হয়েছে 185 ধারায়। তারপরে 190 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। আচ্ছা, এই বিষয়টি হচ্ছে যে আমরা এর আগের লেকচারে আমরা শিখে এসেছি যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে 190 ধারায়। তো এই বিষয়টি আমরা শিখেছিলাম ফৌজদারি মামলা দায়ের করার পদ্ধতির ভিতরে। দুই পদ্ধতিতে ফৌজদারি মোকদ্দমা দায়ের করা যায়। একটি হচ্ছে 154 ধারা অনুযায়ী থানায় অভিযোগ প্রদানের মাধ্যমে, আরেকটি হচ্ছে 190 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়েরের মাধ্যমে। তো 154 ধারায় যেই মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় জিআর মামলা অর্থাৎ জেনারেল রেজিস্টার্ড কেস, আর 190 ধারায় যে মামলা গ্রহণ করা হয় তা হচ্ছে সিআর মামলা অর্থাৎ কমপ্লেইন্ট রেজিস্টার কেস। এখন আমরা সেই 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় সেই ব্যাপারে এখানে আমরা শিখব। অত্র ধারা মতে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি আমল অযোগ্য কিংবা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে
লিখিত বা মৌখিকভাবে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করলে অপরাধ আমলে নিতে পারেন। তাহলে পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে খুব সহজ, যে অপরাধ আমলযোগ্য হোক বা অপরাধ আমল অযোগ্য হোক, যেটি হোক না কেন, যে ব্যক্তি সংক্ষুব্ধ হয়েছে বা যে ব্যক্তি অপরাধ সম্পর্কে জানে, সে যদি ম্যাজিস্ট্রেটের নিকট এসে লিখিতভাবে বা মৌখিকভাবে অভিযোগ প্রদান করে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগ আমলে নিতে পারবে এবং সেটি হবে সিআর মামলা। কোন ম্যাজিস্ট্রেট সমূহ অপরাধসমূহ আমলে নিতে পারে আমরা দেখি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটগণ তাদের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলে তারা অপরাধ আমলে নিতে পারবেন। এখানে আরও বলা হয়েছে যে নিম্নবর্ণিত ভিত্তির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবেন। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট যখন অপরাধ সে আমলে নিবে, কিসের ভিত্তিতে নিবে সেটি বলে দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে 190 ধারার 1 উপধারার ক অনুযায়ী নালিশের ভিত্তিতে, তারপরে 190 ধারার 1 উপধারার খ অনুযায়ী পুলিশের রিপোর্টের ভিত্তিতে, এবং সব শেষে বলা হয়েছে 190 ধারার 1 উপধারার গ অনুযায়ী নিজ জ্ঞানমতে বা সন্দেহবশত। এখানে আমাদেরকে মনে রাখতে হবে সরকার বা হাইকোর্ট বিভাগের আদেশ সাপেক্ষে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারবেন। তারপরে 193 ধারায় বলা হয়েছে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। আমরা এতক্ষণ শিখলাম ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। এখন আমরা দেখি দায়রা আদালতের ব্যাপারে কি বলা হয়েছে। অত্র ধারা মতে দায়রা আদালত মূল এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে অপরাধ আমলে নিতে পারেন না। আচ্ছা, এই বিষয়টি খুব ভালো করে মনে রাখবেন যে দায়রা আদালত সরাসরি কোনো মোকদ্দমা অপরাধ আমলে নিতে পারবেন না। অর্থাৎ আপনি চাইলে দায়রা আদালতে গিয়ে কোনো মামলা দায়ের করতে পারবেন না, দায়রা জজের কাছে গিয়ে কোনো অভিযোগ দায়ের করতে পারবেন না, কোনো নালিশ দিতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। এবং আপনি যদি করতেও চান, দায়রা আদালতের সে এখতিয়ার নেই। দায়রা আদালত সরাসরি কোনো অভিযোগ সে গ্রহণ করতে পারে না, কোনো মোকদ্দমা নিতে পারে না এবং সেগুলোর বিচারও করতে পারে না। তারপরের পয়েন্টে বলা হয়েছে 205 ধারার গ উপধারা মতে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার পর আসামি সহ মামলাটি দায়রা আদালতে প্রেরণ করলে কেবলমাত্র সেক্ষেত্রে দায়রা আদালত মামলাটি আমলে নিয়ে বিচার করতে পারবেন। অর্থাৎ যদি কোনো মোকদ্দমা দায়রা আদালতের কাছে আসে, আমরা জানি যে ম্যাজিস্ট্রেট সমূহ অপরাধ আমলে নিতে পারে। তো ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নিয়ে যদি সেই মামলাটি আসামি সহ দায়রা আদালতের নিকট প্রেরণ করে, তাহলে সেক্ষেত্রেই দায়রা আদালত ওই মামলাটির বিচার করতে পারবেন।